চাই। চলে যাও প্লিজ, চলে যাও, তুমি চলে যাও। মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। ওয়েলকাম ব্যাক। আমি জিসান জনি। আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমিও ভালো আছি, ভালো দলে আছি। আজকে আমি আপনাদের যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আপনি বিশ্বাস না করে কখনোই একবার সরে যেতে পারবেন না, কারণ ঘটনাটা অনেকটাই মর্মান্তিক। যাই হোক, কথা না বাড়ি ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি লিখেছেন রাজশাহী থেকে। সে যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আমি ফাইম মুরতাসিন মেঘ, রাজশাহী বিভাগের নাটোর জেলায় আমার বসবাস। আমি বর্তমানে লেখাপড়া করছি স্বনামধন্য একটি টেক্সটাইল ইনস্টিটিউটে। আমি ঘোষ টিমের একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার এবং শ্রোতা। এলাকার সব সুপার ন্যাচারাল বিষয়গুলো আমাকে আশ্চর্য করে তুলত। সেখান থেকে আমার এইসব ঘোস্ট ঘটনা শোনা। যাই হোক, আমার সাথে এটা ঘটেনি। এটা ঘটনা ঘটেছে আমার এক ফ্যামিলি ফ্রেন্ডের সাথে। যেভাবে ফ্যামিলি ফ্রেন্ড হয় সেটা আমি বলছি। তার দাদু এবং আমার বাবা দুজনেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। তো সেই মাধ্যমে তাদের পরিচয়, যিনি ঘটনাটি আমাকে বলেছেন সেই দিদি, তার নাম আমি তার অসুবিধার জন্য আমি তার নামটা ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। এই মুহূর্তে আমি তার নাম দিলাম রাত্রি। যেভাবে আমাকে বলেছে সে, আমি সেভাবে আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। এই ঘটনাটি আমার প্রথম বলা ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। একদম শুরু থেকেই বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়। সময়কাল 15 শতাব্দী শেষের দিকে। তৎকালীন ভারতের অযোধ্যা হতে আমাদের পূর্বপুরুষের রাজপুত্র ব্রাহ্মণ পরিবার বাংলাদেশে আসেন এবং তৎকালীন জমিদারের একজন অমর্ত্য সৈনিক বা সেনাপতি পদটা লাভ করেন। এরপর কেটে যায় প্রায় শত শত বছর। আমার দাদুর বাবা অর্থাৎ আমাদের ঠাকুরদাদা একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার দিদার ভাষ্যমতে তিনি প্রথম কুষ্টিয়া, পরে ভারতের কাছে চলে যান। এরপর আমরা পাবনায় চলে যাই এবং সেখানে আমরা বসবাস শুরু করি। এতগুলো কথা কেন বললাম তা ঘটনার পরেই বুঝতে পারবেন। সময়কাল 1998। আমি রাত্রি, তখন মায়ের পেটে। সাধারণত সকল গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের সময় প্রয়োজন হয় কম বেশি মিলিয়ে 9 মাসের মতো। আমার মায়ের ক্ষেত্রে তেমনই বলেছিলেন পাশের ধাত্রী এবং গ্রামের ডাক্তাররা। তবে আমার দিদির ভাষ্যমতে আমি 7 মাস 23 দিনের মাথায় পৃথিবীতে আসি। ঈশ্বরের কৃপায় মা এবং আমি উভয়ই সুস্থ থাকায় পরিবারের সবাই খুশি ছিলেন। আমার জন্মতে সবাই খুশি হলেও আমার জন্মতে একজন খুশি ছিল না। তখন নাকি গ্রহ নক্ষত্র উল্টো পথ দিয়ে যায়, যার কারণে আমার অমঙ্গল আনবে এই পরিবারের জন্য। সেই জন্য আমাকে সে একটু অবহেলাই করে। তারপর বাড়ির প্রথম সপ্তাহের বাড়িতে যজ্ঞ করেন। কিন্তু কথায় আছে, যা হওয়ার তা তো হবেই। আমাদের গ্রামের পরিবেশটা একটু বলে রাখি। পাবনা শহর থেকে দূরে সদর উপজেলায় মালিগাছা ইউনিয়নের কোনো এক গ্রামে। সারা গ্রাম মিলে গণে 40 হতে 50টা বাড়ি হবে। তখনকার সময়কাল 2008। আমার বয়স তখন 10 বছরের মতো। ছোটবেলা থেকেই আমি ছিলাম একটু চঞ্চল স্বভাবের। তারপরেও গ্রামে এলাকায় আমি একটু বেশি চাঞ্চল্যকর জীবনযাপন করেছিলাম। একদিন সন্ধ্যাবেলায় আমি খেলা শেষে বাড়ি ফিরছিলাম। উল্লেখ্য যে
আমাদের বাড়ির সামনে একটা বাঁশ বাগান আর একটা বাঁশ ঝাড়ের মাঝখানে একটা কুচকুচে কালো কিছু আমি দেখতে পাই। তার পাশেই আমাদের একটা পুকুর ছিল। তো সন্ধ্যাবেলায় আমি বাড়ি ফেরার সময় একটা সুন্দর বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। আমি আগ্রহ করে যখনই তাকে ধরতে যাব, সে নিজেই ইচ্ছেই আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। আমি তাকে কোলে নিয়ে আমার দাদির কাছে আসলাম, অর্থাৎ দিদার কাছে আসলাম। আবদার করতে লাগলাম যে তাকে আমি বাড়ি রেখে দিব, লালন পালন করব। দিদার কাছে অনুমতি পেয়ে মহা খুশি হয়ে রাতে তাকে মাছ দুধ খেতে দেওয়ার পর সে আপনা আপনি বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঝামেলাটা হলো সকালে। সকালে উঠে কোনোভাবেই আমি বিড়ালটিকে খুঁজে পেলাম না। আমার কান্নাকাটি দেখে সবাই তাকে খুঁজলো, কিন্তু পাওয়া গেল না। বিকেলে আমি ছাদে গিয়ে সন্ধ্যা পর্যন্ত দোলনায় বসে রইলাম। ঠিক আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে দেখলাম আমার বয়সী একজন মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। শিউলি আর বেলি ফুলের মিশ্রিত সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে আছে। সে এসে আমাদের দোলনার পেছনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, একটা বিড়ালের জন্য কেউ এত কাঁদে নাকি? আমি দৌড়ে তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে যে আমার বিড়াল হারিয়েছে? সে আমার কথায় জবাব না দিয়ে একটু মুচকি হেসে দাঁড়িয়ে রইল। আমি তাকে ভালোভাবে দেখে চিনতে পারলাম না, কারণ এই গ্রামের ছেলে মেয়েদের আমি কম বেশি চিনি। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, তার চোখ যেন ঠিক বিড়াল ছানার মতো। আমি তাকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় আমার দিদা সন্ধ্যাবাতি নিয়ে ছাদে এসে আমাকে বকাবকি করতে শুরু করলো যে ওই সময়ে আমি এখন কি করছি। আমি সব খুলে বললাম। দিদা আমার দিকে একটু রাগ হয়ে তাকিয়ে বলল, তুই গিয়ে ঠাকুর ঘরে প্রসাদ দেখ, আমি আসছি। এই বলে দিদা তাড়াহুড়ো করে নিচে গেলেন। রাতে বাবা খেতে গেলে বিড়ালের কথা জিজ্ঞাসা করলেন। আমি তাকে সব বলি। বাবা দিকে তাকিয়ে আমি কিছু একটা আন্দাজ করতে পারলাম যে সে আসলে আমার উপর একটু রেগে আছে। আমি তাকে কোনো উত্তর না দিয়ে আমি খাবার শেষ করে চলে গেলাম। আমি রাতে যখন ঘুমাবো তখন আমি একটু দেরিতেই ঘুমালাম। আমার ঘুম ধরছিল না। 3টার দিকে হঠাৎ জেগে উঠলাম। আমার এমন অবস্থা হলো যে আমি ঠিক তেমন সময় কিছু বুঝলাম না। আমাকে কেউ যেন একজন ডেকে বলছে, আমি আর আসবো না, আমি চলে যাব। প্রায় 4 মিনিট পর আমি বিরক্ত হয়ে উঠে পড়লে দেখি সেই মেয়েটি আমার বিছানার পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমি ভয় আর বিরক্ত স্বরে বললাম, তুমি এখানে কিভাবে? সে আমাকে বলল, কেন? তুমি না কালকে আমাকে এত আদর করে বাড়িতে নিয়ে আসলে, যত্ন করলে? এ বলে সাথে সাথে সেই বিড়ালে পরিণত হলো আর বলল, তুমি বললে আমি আসব, আর না বললে চলে যাব। আমি এই ঘটনাটা দেখে চিৎকার দিতে যাব, এমন সময় সে মানুষের রূপ ধারণ করলো। সে আমার কোনো ক্ষতি করবে না, এটাও সে আমাকে বলল। এরপর
সে কিছু একটা দিয়ে আমার দিকে তাকিয়ে হালকা একটা বাতাস দিয়ে সাদা ধোঁয়ার মাধ্যমে মিলিয়ে চলে গেল। আমি সকালে উঠে কাউকে কিছু বললাম না। ঠাকুর ঘরে থাকা গঙ্গা জল নিয়ে ছাদের উপরে ছিটিয়ে দেই। এরপর কিছু গঙ্গা জল আমি আমার শরীরেও ছিটিয়ে নেই। ভাবি, কালকে যা দেখেছি সেগুলো আমার স্বপ্ন নাকি আসলেই হয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে যা কিছু হোক না কেন আজকে আর ভয় পাবো না, তার সাথে কথা বলতে হবে। কিন্তু সেই দিন দিদা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে ঘুমাতে বলায় আমার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। সেদিন রাতে আমি ঠিক কয়েকবার পাশ ফিরিয়ে দেখেছি, ততবার দিদা যেন জেগে আছে। হাতে কিছু কালকের ধন, এগুলো তিনি বিড়বিড় করে কিছু জপ করছেন। আমার দিদা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি আমাকে অনেক ধর্ম রীতিনীতি শিখিয়েছেন, যার ফলে আমি হরনাম থেকে শুরু করে বেশ কয়েকটি শ্লোক পর্যন্ত শিখেছিলাম। যেন সে কি জপ করছে আমি সহজেই বুঝতে পারলাম তিনি ধর্মীয় কিছু জপ করছে। তো সেই দিন রাতে আমি ঘুমিয়ে যাই এবং সকালবেলা ভোরে আমার নাকের কাছে সেই বেলি আর শিউলি ফুলের মিশ্রিত গন্ধ ভেসে আসে। আমি চোখ খুলতেই দেখি সেই মেয়েটি আমার সামনে বসে আছে। আমাকে দেখে সে বলল, তোমার দিদা ভেবেছে আমি তোমার ক্ষতি করব, সেজন্য সারা রাত তোমাকে পাহারায় রেখেছেন। কিন্তু আমি তোমার ক্ষতি করতে চাইলে অনেক আগেই করতে পারতাম। সে বলল, আমার নাম ইয়াসমিন এবং সে তার মা বাবা এর সাথে অনেক দিন যাবৎ তোমাদের সাথেই আছে। তার মা বাবারাও তোমাদের পরিবারের সাথেই আছে। কথাটা শুনে আমি বুঝতে পারলাম। আমি আরও জানতে চাইলাম। সে বলল, তার পক্ষে শুধু এইটুকু বলাই সম্ভব, সময় হলে নাকি আমি নিজেই জানতে পারবো। এখন সে আমার থেকে শুধু এইটা জানতে এসেছে যে আমি তার সাথে থাকতে চাই কিনা, আমি তাকে থাকতে বলবো নাকি চলে যেতে বলবো। সে আমার দিকে তাকিয়ে এমন মায়াবী ভঙ্গিতে চেয়ে রইল যে আমি তাকে না বলতে পারলাম না। সে খুশিতে আমার হাতটা ধরে একটু উঁচু করে নিচেতে নামিয়ে দিল। এরপর দিদা আসার শব্দ পেয়ে সে আগের মতো ধোয়ার সাথে মিলিয়ে গেল। এভাবেই ইয়াসমিন মাসে প্রায় 2 দিন আমার সাথে দেখা করতই। তার থেকে আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাদের বসবাস, আচার আচরণ, স্থান, ধর্ম পর্যন্ত এবং পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় আমি তার কাছ থেকে জেনে নেই। আমি মাঝে মাঝে ইয়াসমিনকে জিজ্ঞেস করতাম যে, মুসলমান হয়ে তুমি আমাদের সাথে রয়েছ? প্রতিবারে সে একই উত্তর দিত, সে সময় হলে আমি নিজেই সব জানতে পারবো। আস্তে আস্তে আমার লেখাপড়া বাড়তে থাকে। বাবা আমাকে রাজশাহীতে আমার পিসির বাড়িতে পাঠিয়ে দেন। আমিও ইয়াসমিনকে বলে আসি যে আমি রাজশাহীতে যাচ্ছি, কিছুদিন পর ফিরব। আমার অনুপস্থিতিতে যেন পাগল হয়ে আমার দিদাকে জ্বালাতন না করে। সে বাচ্চার মতোই একটা হাসি দিয়ে আমাকে বিদায় জানিয়ে দিল। বিশ্বাস করেন, এতক্ষণ পর্যন্ত রাত্রির মুখটা আনন্দে আর হাসি মুখ ছিল, কিন্তু ঘটনা এই প্রান্তে এসে আর মুখের হাসিটা থাকলো না, কোথায় যেন বিলীন হয়ে গেল। এক গ্লাস পানি খেয়ে আবার বলতে শুরু করলো, আমার এসএসসি পরীক্ষাতে ভালো নম্বর থাকায় বাবা আমাকে ঠিক করলেন যে আমাকে রাজশাহীতে পড়াবেন। সেহেতু বাবার আদেশ। দিদার পরে সবচেয়ে বড় গার্ডিয়ান বলতে আমার বাবাই। আমি তখন নিরুপায় হয়ে সেখানেই পড়তে লাগলাম।
এর মধ্যে ইয়াসমিনের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। প্রায় 5 মাস পরে বাবা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, তোমার দিদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সেই দিন আমার পিসির ছেলে অর্থাৎ আমার কাজিনের সাথে পাবনায় চলে আসি। বাড়িতে পা দিতেই যেন কেমন একটা নেগেটিভ এনার্জি আমার দম বন্ধ করে দেয়। দিদি আমাকে এমনভাবে বোঝালেন যেন গরমের দিনে টিনের ঘরে দাঁড়ালে যেমন একটা ভ্যাপসা গরম, সেই রকম একটা গরম অনুভব করলাম ঘরের ভিতর ঢুকতেই। দিদি আবার বলতে লাগলেন, আমি দিদাকে নিয়ে চিন্তায় ছিলাম, যার কারণে এসব খেয়াল করিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে আমাদের ছিল পাকা ছাদ, টিনের বাড়ি, তাছাড়াও 2-4 জন মানুষের কারণে এত গরম হতে পারে না। তাও সেটা আমার মনে আর কিছু নিলাম না। আমি আমার মতো ভেতরে গিয়ে ব্যাগ রেখে ঘরে ঢুকবো, এমন সময় আমার দিদা আমাকে হঠাৎ ধমক দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেন। আমি কি তার এমন ব্যবহার দেখে সেখানেই কাঁদতে লাগলাম। আবার ঘরে ঢুকে মাকে বললাম, দিদা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? মা আমাকে শান্ত করে বললেন, উনি আজ 4 দিন ধরে নাকি এমন কিছু করছে যা বলাটাই অসম্ভব। এমন সময় আমি ইয়াসমিনের কথা মনে করলাম। আমি ভেবেছি হয়তো ইয়াসমিন তাকে কোনো জ্বালাতন করেছেন। এমন সময় এসে পেছন থেকে আমাকে বলল, ওনার কাছ থেকে দূরে থাকো। আমি বুঝলাম না। আচমকা দিদি আমার হাত ধরে কবজি দিয়ে একটা হ্যাঁচকা টান দিলেন আর বললেন, ব্রহ্মক্ষের নাতিকে মরতেই হবে, ব্রহ্মাদের বংশ নির্বংশ করে দিতে হবে, নির্বংশ করে দে। দিদার এই কথা শুনে আমি, মা, বাবা অনেকটাই হতভম্ব হয়ে গেলাম। আমাদের পায়ের কাছ থেকে যেন মাটি সরে গেল। কারণ ব্রহ্মাদের আর কেউ নন, আমার দাদু। আর ব্রহ্মাদের নাতি অর্থাৎ আমার মৃত্যু। আমি ইয়াসমিনের দিকে তাকিয়ে দাদুর দিকে তাকালাম। ইয়াসমিন তার পেছনে এসে কিসের যেন একটা পাতার উপর খোদাই করে একটা লেখা পড়ে আমার দিদার কপালে ফু দিল। দিদার শরীরের ভেতর থেকে যেন কালো একটা জিনিস বেরিয়ে যাওয়ার জন্য ছুটাছুটি করতে লাগলো, আর সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দে, তোরা আমার কিছুই করতে পারবি না। সে আমাকে আদেশ দিয়েছে, আমি তাকে নিয়ে যাবই। অবশেষে দিদা বমি করে এবং মুখে যেন কার্বনের ধোঁয়ার মতো একটা জিনিস ইয়াসমিনকে ধাক্কা দিয়ে চলে যায়, যা কেবল আমিই দেখতে পেলাম। দিদাকে আমরা গাড়িতে নিয়ে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করাই। আমি দিদাকে দেখে তার ব্যবহারটা আমাকে অবাক করে দিয়েছিল। আমি তার ব্যবহার থেকে অনেকটা বেশি অবাক হই। এটা ভেবে যে একজন মানুষ যে সারা গ্রামবাসীকে এক ধমকে চুপ করে দিত, সে আজকে ব্লেডের মতো একটা ছোট কাঠের জিনিসকেও ভয় পায়, সে এবং কোনো কিছু ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। এটা কিভাবে সম্ভব? যাই হোক, ডাক্তার বাবার পরিচিত হয়, তারা বিশেষ অনুরোধে হাসপাতালে রেখে, একটা ভালো বেডে রেখে
তাকে রেস্ট দেওয়া হয় এবং সেখান থেকে 2 দিন পরে তার একটা হাত কেটে গিয়েছিল, সেখানে ড্রেসিং করে। আর এই সামান্য ড্রেসিং করতে গিয়ে সে অনেক চিল্লাচিল্লি করে, অথচ সে কিন্তু অনেক শক্তিশালী ছিল। আমি 2 দিন হাসপাতালে থাকার কারণে ইয়াসমিনের সাথে কোনোভাবেই কথা বলার সুযোগ পাইনি। সেজন্য বাসায় ফিরে ছাদে চলে যাই এবং ইয়াসমিনকে মনে মনে স্মরণ করি, তার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুদিন পর ইয়াসমিন আসলো। আমি তাকে অনুরোধ করি দিদার সাথে তখন কি হয়েছিল তা খুলে বলার জন্য। ইয়াসমিন আমাকে কিছু না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলল, মানুষের সাথে থাকা অস্তিত্বগুলোর মধ্যে আমরা সবচেয়ে শক্তিশালী, কিন্তু কাল যে তোমার দিদার শরীরে প্রবেশ করেছিল সে খুবই দুর্বল বংশের। আমি এখানে তোমার পরিবারের সাথে আছি সেটা জানার পর সে তার জীবনের ঝুঁকি নিয়ে তোমার দিদার শরীরে প্রবেশ করেছে, কিন্তু সেটা কেন করলো আমি নিজেও জানি না। তোমার দিদা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমি তাকে ধরতে যাব, এমন সময় মনে হলো কেউ যেন আমাকে বেঁধে রেখেছে। তার কথাগুলো তখন আমার কিছুই মাথায় ঢুকছিল না। আমি তাকে কিছু বলতে যাব, তখনই সে আমাকে বলল, আমার বাবার কাছে যাচ্ছি। সে বলল, আমি আমার বাবার কাছে যাচ্ছি, আমাকে অল্প কিছুদিন সময় দাও, আমি এসে সব কিছু তোমাকে খুলে বলবো। সে যাওয়ার আগে আমাকে একটা হলুদ কাপড়ের টুকরা দিয়ে বলল, যদি ফিরতে দেরি হয় তাহলে এইটা একটা প্যাচ দিয়ে পানিতে ডুবিয়ে রাখবে, তখন আমি চলে আসব। আর আমি না আসলেও আমরা এক বিশ্বস্ত কেউ একজন এসে তোমাকে জানাবে, কিন্তু একেবারে বেশি ব্যবহার করলে এটার কোনো কাজ হবে না। বলেই সে পিছনে তাকিয়ে প্রথমবারে আমাকে বিদায় না দিয়েই সে কি যেন একটা চিন্তা করতে করতে ধোঁয়ায় মিলিয়ে যায়। আমি ছাদ থেকে নেমে রাতে খাওয়া দাওয়া করে দিদার ঘরে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে পিসি আমাকে ফোন দিয়ে বলল, আমার রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে চান্স হয়ে গেছে। আমি যেন কালকে এসে সশরীরে ফর্ম পূরণ করতে যাই। বাবা আমাকে এটা জানার পর সেদিন রাজশাহীতে পাঠিয়ে দিল। আমি 6 দিন রাজশাহীতে থেকে যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস, কম্পালসারি ক্লাস, সেগুলো করলাম। করার পর আমি রওনা দিলাম। এবার বাড়িতে ঢুকে যেন একটা দমকা হাওয়া আমাকে ঘিরে ধরল। আমি বাড়িতে তাড়াহুড়ো করে এসেছিলাম, কারণ আমার রাজশাহীতে ইয়াসমিনের কথা সবচেয়ে বেশি মনে হচ্ছিল। আমি ফ্রেশ হয়ে দিদার রুমে গিয়ে দেখি মা আর দিদা কি যেন একটা তর্ক করছে। মা আমাকে দেখে একটু বিরক্ত নজরে আমার দিক তাকিয়ে চলে গেলেন, আর দিদা আমাকে দেখেই মোটামুটি ভয়ঙ্কর একটা হাসি দিলেন। আমি আমার মায়ের চেয়েও বেশি সবসময় দিদার সাথেই কাটিয়েছি, তাই তার ইচ্ছাকৃত মুচকি হাসি আর সন্দেহজনক হাসির মধ্যে পার্থক্যটা মনে গেঁথে গেল। যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার দিদার আগের মতো নেই। তিনি রোজ পুজো দিতেন, সন্ধ্যা বা তিনি নিজেই হাতেই ঠাকুরঘর সাজাতেন, আবার খাবারের আগে একসাথে প্রার্থনা করতেন। আর এখন তার পুরোই উল্টো। তার রুমে পরিষ্কার করতে গেলেই তিনি মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বাবাকে কোনো কারণ ছাড়াই বাসা থেকে বের করে দিতে বলেন। আমি সবচেয়ে অবাক হয়েছিলাম যে প্রতিদিন সন্ধ্যার আগে তিনি রুমে আসতেন এবং আমাকে খুঁজতেন, আর আমি সিঁড়ির কাছে আসলেই তিনি তাড়াহুড়ো করে বারান্দায় গিয়ে দাঁড়ান। এসব বিষয়গুলো
আমাকে ভাবনার চাইতেও বেশি ভেবে ফেলেছিল। কারণ ছিল ইয়াসমিনের কথাগুলো আমার কাছে আশ্চর্য ব্যাপার মনে হয়েছিল। আমি প্রায় 15 দিন ধরে ইয়াসমিনকে ডাকার পরেও তার কোনো খোঁজ নেই। প্রায় 4 দিন পর দিদা আমার রুমে আসে এবং এসে আমার রুমের দরজা লাগিয়ে দেয়। এবং সেই দিন আমি ভাবি যে আজকে সন্ধ্যায় বাতিটা আমি জ্বালাবো। আমার বাসার থেকে ঘর থেকে যখন দিদি চলে যায় তখন আমি যেই ভাবা সেই কাজ। ঠাকুর ঘরে গিয়ে বাতি জ্বালাতেই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এলো। ঠাকুর ঘরের বাতিগুলো বেশিরভাগ সময়ই ঘি এবং কর্পূর দিয়ে তৈরি করা হতো, যাতে পবিত্রতা এবং সুগন্ধ বজায় থাকে। তাই এই দুর্গন্ধ দেখে আমি মাকে ডাকি। মা এসে বলে, তোর দিদা তো কাউকে 2 সপ্তাহ ধরে ঠাকুর ঘরের আশেপাশেও আসতে দেয় না, কি করে করবো বল। আমি মাকে পরিষ্কার করতে বলে অভ্যাস মতো ছাদে গিয়ে বসলাম। তখন ইয়াসমিনের দেওয়া সেই হলুদ কাপড়ের টুকরোর কথা মনে হলো। ডিসাইড করলাম কাল শুক্রবার সেটা ব্যবহার করব। এক কথায় আমি সেই ছাদ থেকে নামতেই যাব, তখনই সিঁড়ি থেকে একটা পিন আমার পা কেটে দিয়ে যায়। মানে আমার সিঁড়িতে নামার পরে আমার পাটা কেটে যায় এবং আমি কোনোভাবে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। রাতে আমি একটি স্বপ্ন দেখি, যেখানে আমার দিদা সিঁড়িতে দাঁড়িয়ে আমার রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে ক্ষত স্থানে সে রক্তটা চেটে খাচ্ছে। একটা গা হিম করার মতো দৃশ্য। আমি যেন স্বপ্নের মধ্যেই ঘামতে থাকি। একসময় আমি স্বপ্নে আমার রুম থেকে বেরিয়ে দিদার রুমের পেছনে এসে দাঁড়াই। দিদা বুঝতে পেরে আমার পেছনে মাথা ঘুরিয়ে আমার দিকে বলেন, ব্রহ্মাদির নাতি, কে মরতেই হবে। আমি লক্ষ্য করলাম তার মুখে যেন অন্ধকার, আর সেখান থেকে বেরিয়ে আসছে সেই ঠাকুর ঘরের বিশ্রী গন্ধ। আমি সেখান থেকে পালাতে যাব, তখন দিদা একটা কালো সাপের রূপ নিয়ে আমার দিকে তেড়ে আসলো। সাপটি আমার পায়ের ঠিক যে জায়গায় পিন ঢুকেছিল সেখানের দিকে কামড় দেওয়ার জন্য দ্বিতীয়বার এগিয়ে আসে। অনেক তাড়াহুড়ো করছিল আমার কাছে আসার জন্য। ঠিক সেই সময়ে পেছন থেকে 2টো সাদা গাউন পরা পুরুষ এবং একজন মহিলা এসে 2টি লাঠি দিয়ে সাপটির মাথায় এবং লেজে আঘাত করে হত্যা করে। সাপটি মরে যায়। তারা আমার দিকে এসে বলল, আমাদের ক্ষমা করো। আমি তাদের কিছু বলতে যাব, তখন আমার তন্দ্রা ভেঙে গেল। আমি অনুভব করলাম আমার সম্পূর্ণ শরীর বিশাল ভার এবং আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি। ঠিক শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারছি না, যাকে বলে স্লিপ প্যারালাইজড। আমি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম। ঠিক সেই সময়ে বাহির থেকে স্থানীয় মসজিদের আজান দিতে লাগলো, আর ধীরে ধীরে আমার শরীর পুনরায় সচেত হতে লাগলো। আমি সকালে তাড়াহুড়ো করে স্নান করে মাকে ডেকে সব ঘটনা খুলে বললাম। তখন সূর্য পূর্ব আকাশে কিছুক্ষণ ধরেই উঠেছে। ঠিক তখনই দিদার রুম থেকে জোরে জোরে আওয়াজ আসলো। আমি আর মা দৌড়ে গেলাম ঘরে। গিয়ে দেখি বাবা দিদার হাত ধরে কান্নাকাটি করছে, আর দিদা বাবাকে বলছে, আমার হাতে সময় নেই, ওকে তাড়াতাড়ি ডাকো। শত চেষ্টা করেও যেন দিদা আমার নামটা মুখে আনতে পারলো না। আমাকে দেখেই দিদা বলল অনেকটা করুণ সুরে, তোমরা দূরে গিয়ে দাঁড়াও, আমাকে আর মামনিকে একটু একা থাকতে দাও। বাবা কিছুতেই যাবেন না। দিদা তার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে বাবাকে এক ধমক দিয়ে বলেন, অনির্বাণ, আমি বলছি আমাকে আর মামনিকে একা থাকতে দে। তুই কি আমার কথা শুনছিস না? দিদার এমনভাবে কথা বলল, বাবা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে বাইরে দাঁড়ায়। আবারও কাঁদতে লাগলেন। দিদা আমার হাত ধরে বলল, দিদি ভাই, আমাকে ক্ষমা করে দিও, এসব আমার জন্যই হচ্ছে। আমি যদি তাকে বলার সুযোগ দিতাম
তারপর কাশি দিয়ে আবার বলল, মানুষ বড় বোকা, আর ভরসা করতে হবে কাকে সেটা দেরিতে বোঝা যায়। আমি দিদাকে চুপ করাতে যাব, কিন্তু দিদা বলতে লাগলো, আমি চলে যাচ্ছি দিদি ভাই, আর তাদের বলো আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার জীবন দিয়ে গেলাম। এ কথা বলে দিদার শরীরটা একটা কাঁপুনি দিয়ে নিস্তেজ হয়ে যায়। আমি যেভাবে তার হাত ধরে রেখেছিলাম, তখন আমি দেখলাম একটা কালো কিছু তার ওপাশেই দাঁড়িয়ে আছে। হঠাৎ যেন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। আমি সেভাবেই দিদার পাশেই বসে রইলাম। তখনও পাশে মায়ের চিৎকার শুনলাম। বাবা রুমে এসে মাকে বলল আমাকে নিয়ে যেতে। বিকেলের মধ্যেই দিদার শেষ কাজ সম্পন্ন করা হলো। দিদা এভাবেই এক আকর্ষণীয় যে কি কারণ সে আমাদের পরিবারকে ছেড়ে চলে গেল, অনেকটা আশ্চর্য বিষয়। আর দিদার শেষ সময় বলে যাওয়া কথাগুলো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু সবাই অবাক করে দিয়ে বাবা পরদিন জটাধারী এক তান্ত্রিককে নিয়ে আসেন। তান্ত্রিকটার কথায় সব কিছু করার ব্যবস্থা করা হলো। সে বলল এভাবে হবে না, যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতেই হবে। আমি তাদের আহ্বান করতে চাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বাবা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালেন। এরপর সেই তান্ত্রিককে নিয়ে আলোচনা করতে লাগলেন। পরদিন সকালে মা আমাকে ডেকে নতুন শাড়ি পরে প্রস্তুত হতে বললেন। আমি দেখি আমাদের বাড়ি সম্পূর্ণ বন্ধ, দরজা জ্বালানো বন্ধ, সম্পূর্ণ বাড়িতে সিঁদুর আর লবণ ছেটানো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে, কিন্তু তিনি কিছুই বললেন না। হঠাৎ সেই তান্ত্রিক আমার হাত শক্ত করে ধরে আমাকে পেন্টাগনের মাঝখানে বসিয়ে বিড়বিড় করে পাঠ করতে লাগলেন। আমি বেশ শ্লোক জানতাম এবং বেদমন্ত্র শিখেছিলাম, তাই খুব সহজেই বুঝতে পারলাম এটা এক দৈবিক মন্ত্র নয় এবং অপদেবতা বশীকরণের জন্য আহুতিযোগ্য। ততক্ষণে আমাদের ঘরে শুরু হয়েছে ঝড় তুফান। বাবা তান্ত্রিককে থামতে বললে তান্ত্রিক বাবার গায়ে সেই সিঁদুর ছুঁড়ে মারে। সাথে সাথে বাবা প্রায় কয়েক হাত দূরে গিয়ে পড়ে। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের কপাল থেকে অঝরে রক্ত পড়ছে। রুমের পরিবেশ লাল এবং অন্ধকার, ঠিক যেন পৈশাচিকদের প্রস্তাব করার জন্য যে আহ্বান করা হয় সেই যজ্ঞ চলছে। আমি শত চেষ্টা করেও নিজেকে একটু নাড়াতে পারলাম না, ঠিক যেন গত রাতের মতো আমি আর নিতে পারছিলাম না, ঠিক জ্ঞান হারাবো এমন সময় সেই তান্ত্রিক আমার উপরে সেই দুর্গন্ধযুক্ত পানির কয়েক ফোঁটা ছুঁড়ে মারলো। আমি দেখলাম ঠিক আমাদের রুমের নিচে শত শত কালো ধোঁয়া এসে তান্ত্রিকের পাশে এসে দাঁড়ালো। সবার মুখে একটাই কথা, হালদুম হালদুম। আমি যেন কোনো সময়ই এই নরপিশাবের কাছে যেন আমার জীবন ভিক্ষা চাইব এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে তারা। তান্ত্রিক তার স্থান থেকে উঠে গিয়ে নিজের মাথায় এক লাল পাগড়ি ছিল, সেই পাগড়িটি খুলে নামাজের সময় যেমন মুসল্লিরা যেভাবে সিজদা করে ঠিক তেমনই সিজদায় বসিয়ে বিড়বিড় করে সেই পৈশাচিক মন্ত্রগুলো পাঠ করতে লাগলেন। হঠাৎ আমি দেখলাম একটা বড় কালো সাপ ভেতরে প্রবেশ করলো এবং মানব অবয়ব ধারণ করলো। তার চেহারা যেন মনুষ্যত্বের কোনো ছাপ নেই, চোখ দুটো যেন বের হয়ে এসেছে, তার ভেতরে সবসময় রক্তক্ষরণ হচ্ছে, চোয়াল যেন কোনো সিংহ বা প্রাণী শিং দিয়ে থ্যাতলানো হয়েছে। আমি তো মৃত্যু চাইনি, সে বলল। সে অবায়ক আমার সামনে এসে বসে পড়ল। ঠাকুর ঘরের সেই দুর্গন্ধ তার শরীরের গন্ধর সাথে কিছুই না, তার চেয়েও বেশি। এই গন্ধ আরও তীব্র, আরও বিষাক্ত। সেই গন্ধ আমার শরীরে যেন ঢুকছিল। আমি সাথে সাথে ঢুলতে শুরু করলাম। হঠাৎ আমি আমার কাঁধে একটা ভারী কিছু অনুভব করি। আচমকা আশেপাশে সেই পৈশাচিক পরিবেশ ঠান্ডা হতে থাকলো। সেই অবয়বটি দাঁড়িয়ে আমার হাতে হাত টান করে আমার দিকে দেখলো। তার দুটি চোখ যেন আমার চোখের সামনে এসেছে।
পাশেই তান্ত্রিক তখন উঠে আবার মন্ত্র পাঠ শুরু করলো। সেই সাদা একটা অবায়ক একটি সেই সে যে আমাকে ধরতে যাবে তখন একটি সাদা অবায়ক এসে তাকে ধাক্কা দিল। সাথে সাথেই মুখ দিয়ে তার রক্তবমি করতে করতে সে সেখানেই মারা গেল। এসব পরিস্থিতি দেখে সেই পৈশাচিক অবায়ক আমার দিকে এসে আমার হাত বরাবর একটা আঘাত করে। সেখান থেকে তারপর ধোঁয়ায় মিলিয়ে যায় এবং আমাদের রুমের পরিবেশ আগের মতোই ছমছমে এবং ঠান্ডা থেকে স্বাভাবিক অবস্থায় আসা শুরু করলো। আমি দেখি আমার বাবা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এসেছেন। প্রায় 2 ঘন্টা এভাবে চলার পর আমার শরীর আর মস্তিষ্ক হাল ছেড়ে দিতে শুরু করে, আর তখনই আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরদিন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের রুমে। আমাকে স্লাইন দেওয়া অবস্থায় পাশে আমার পিসি বসে কান্না করছেন। আমাকে অবাক করে তিনি আমাকে জানালেন আমি প্রায় 27 ঘন্টা বা 1 দিনেরও বেশি অজ্ঞান ছিলাম। আমি আমার বাবা মার অবস্থা জিজ্ঞেস করলে তিনি জানান বাবা ভালো আছেন, কিন্তু মা অতিরিক্ত আঘাত এবং রক্তক্ষরণের ফলে ব্রেন ডেড হয়ে গেছে, সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে আছে। আমি বাবার সাথে দেখা করতে চাইলে পিসি বাইরে এসে বাবাকে পাঠিয়ে দেন। বাবা আমাকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো এবং জানান তিনি নিজে ওই তান্ত্রিকের শরীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে দেখেছেন এবং কি করবেন কিছুই বুঝতে পারছেন না বলে মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যান। সন্ধ্যার পরে সব কিছু শুনে মাকে বাড়িতে আনা হলো। পিসি মায়ের সাথে কিছুদিন থাকার কথা জানান। আমি আর বাবা যেহেতু এই ঘটনার একমাত্র সাক্ষী, তাই দুজনেই ঠাকুর ঘরে বসে গঙ্গা জল ছিটিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তারপর নিজ নিজ রুমে চলে যাই। রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে। আমি অনুভব করি কেউ আমার হাত ধরে টানাটানি করছে এবং প্রতিবারের মতো স্লিপ প্যারালাইজ থাকায় আমি কিছু করার ক্ষমতায় হারিয়ে ফেলি। আমি হনুমান চালিসা জানতাম, কিন্তু যখনই উচ্চারণ করতে যাব ঠিক তখনই একটি হাত যেন আমার গলা চেপে ধরে। সেজন্য আমি এমনভাবে তাকে বাধাও দিতে পারিনি। ধীরে ধীরে সেই অবায়ক রূপ ধারণ করে এবং এক পর্যায়ে আমার কানের কাছে এসে বিড়বিড় করে বলতে থাকে, আমি ইয়াসমিনের দেওয়া সেই হলুদ কাপড়টি সবসময় আমার হাতে বেঁধে রাখতাম, যার জন্য সেই অবায়কটি আমার হাতের কাছে কোনোভাবেই আসতে পারত না। ভোরে আজানের ঠিক আগ মুহূর্তেই সেই অবায়কটি চলে যেত। প্রায় প্রতিদিন আমার উপরে পাশবিক নির্যাতন বা অত্যাচার চলতেই থাকতো। সপ্তাহে 5 দিন আমার ঘুম হতো না। একদিন বৃহস্পতিবার রাতে এসে আমি আমার মতো থাকলাম। আরবিতে কিছু একটা বলে এবং শেষে বাংলাতে বলে, তোদের রক্ষা কবচ তো ভেঙে দিয়েছি, এবার তছনছ করার পালা। এভাবে প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পর বাবা সেখানে ফোন দিয়ে জানতে পারেন আমাদের দিদা কুষ্টিয়া থাকা কিছু জমি কিছু অংশ একটি কবরস্থানের নামে দান করেছেন। তবে আমার বাবার মন বিষণ্ণ থাকায় সেই ট্রাস্টের কোনো জবাব দেননি। এর 3 দিন পর কুষ্টিয়া থেকে 3 জন হুজুর আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং আমাদের বাড়িতে আসলে বাবা তাদের ট্রাস্টের কপিটি এবং জমির দলিল বুঝিয়ে দেন এবং ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। আসলে সেই ঘটনার পর বাবা মানসিকভাবে দুর্বল হয়ে যান। ইমাম সাহেব বাড়িতে ঢোকার পরই খারাপ কিছু আভাস পেয়েছিল, সেজন্য বারবার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। বাবার ব্যবহার এবং অনাগ্রহ দেখে তিনি হুজুরকে চলে যেতে বলেন। হুজুর শেষবারের মতো অনুরোধ করে বললেন, অনির্বাণ সাহেব, আমি অন্য ধর্মের লোক, আমার কাছে হয়তো বলতে আপনার সমস্যা হচ্ছে, কিন্তু বহু বছর ধরেই আমরা এই গ্রামে থাকি। অন্যদের চাইতে আপনি এবং আপনার পরিবার গ্রামের মানুষদের অনেক বেশি সহায়তা করেছেন। আপনার মাকে আমরা চাচি বলে ডাকতাম। আপনাকে নিজের ভাই মনে করি। কোনো সমস্যা যদি থাকে বলেন, যথাসাধ্য চেষ্টা করব। বাবা
হুজুরের দিকে তাকিয়ে বলেন, পারবেন না শিকদার সাহেব, সমস্যাটা একটু বেশি ঝামেলার। হুজুর তার সাথে আসা লোকদের মসজিদে অপেক্ষা করতে বলে তারা চলে যায়। বাবা হুজুরকে তার জানা সব কিছু ঘটনা খুলে বলেন। হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে বাবাকে ডেকে বলতে যাবেন, তেমন সময়ই বিকেলের আজান দেয়। হুজুর বিদায় নেন এবং সন্ধ্যায় আসার প্রতিশ্রুতি দেন। তবে সন্ধ্যার পর বৃষ্টি শুরু হওয়ার জন্য হুজুর আসতে পারল না। তবে সেই দিন সেই অবায়ক আমার উপর চরম ক্ষিপ্ত হয় এবং বলে, বাড়িতে হুজুর এনেছিস, কিছুই করতে পারবে না। তার পরের দিন সকালে গ্রামে হট্টগোল লেগে যায়, কারণ আমার ছোট দাদু এক আকর্ষণীয় কারণে পানিতে ডুবে মারা যান। কিন্তু আমরা সবাই অবাক হই। ছোট দাদুর জলাতরঙ্ক ছিল, তিনি পানির কাছে ভুলেও যেতেন না। তবে তিনি পানিতে ডুবে মারা গেলেন কিভাবে? ঠিক দুপুরে হুজুর রুগ্ন শরীর নিয়ে বাবার কাছে এসে ক্ষমা চান। তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো সহযোগিতা করতে পারবেন না। আমার দিকে তাকিয়ে বলেন, আমি রাজশাহী থেকে একজনকে আসতে বলেছি, তিনি হয়তো আপনাদের বিপদে থেকে মুক্তি করতে পারবেন। বাবা কিছু না বলে হুজুরের মুখের ওপর দরজা বন্ধ করে দেন। হুজুর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মসজিদে চলে যান। সন্ধ্যার পর হুজুর বলা সেই লোকটিকে নিয়ে আসেন বাসায়। বাবা এবার রেগে গিয়ে একটি তরোয়াল এর মতো রামদা এনে হুজুরের সামনে ধরে বলেন, শিকদার, আমার দিকে তাকাও, আমার মেয়ের দিকে তাকাও। আমরা কি সেই মানুষ না যারা তোমরা যখন ঝড়ের মধ্যে বাড়িঘর উড়ে গিয়েছিল তখন চাল দিতে গিয়েছিলাম, তোমাদের বাড়িতে চাল দিয়ে এসেছি। কবরস্থানের যখন জন্য মারামারি চলছে তখন আমার বাবা তোমাদের জমি দান করেছিলেন। আমি কি সেই মানুষ না যারা নিজের ব্যক্তিগত বাসঝাত থেকে সারা গ্রামের লোকদের বিনামূল্যে বাস ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন? তাহলে কেন শিকদার, কেন এমন পাপ করেছি আমরা যে আমাদের এমন শাস্তি পোহাতে হচ্ছে? কি পাপ করেছে আমার এই মেয়েটা? এই কথা বলে বাবা হুজুরের সামনে কাঁদতে শুরু করলেন। আমি পাশ থেকে বাবার এই অবস্থা দেখে নিজেও কাঁদতে শুরু করি। আসলে বাবা ও আমার দাদু মতোই সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। প্রায় 7 বছর সার্ভিস পথ দিয়ে তিনি সেখানে থেকে চাকরি ছেড়ে আসেন এবং গ্রামের জমি জমা দেখাশোনা করেন। তারপর তিনি মানুষের অনেক উপকারও করেছেন। পাশ থেকে জুব্বা পরা একটি লোক বাবাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা অন্য ধর্মের বলে আমাদের উপর অবিশ্বাস করবেন না। শিকদার যা বলেছে আপনি যদি আসলেই তার শিকার হন, আমাদের যতটুকু শিক্ষা আছে সব দিয়ে আপনাকে সাহায্য করব, এটা আমাদের ওয়াদা। বাবা ইমাম সাহেবের আর সেই লোকটিরকে নিয়ে ছাদে আলাপ করতে লাগলেন এবং ঘণ্টাখানিক পরে আমাকে 2 ঘন্টা সময় দিয়ে বাড়ির সামনে গিয়ে বসলেন। এর মধ্যে রাতের আজান হয়ে গেল। ইমাম সাহেব নামাজ পড়তে যাবেন বলে সেই লোকটির কাছ থেকে অনুমতি চাইলেন, কিন্তু লোকটি ধ্যান করছিলেন। এমন অবস্থায় 2 বার মাথা ঘুরে উঠল। বাবা বাইরে এসে দাঁড়ালেন। তিনি আরও কিছুক্ষণ বসে কিছু সূরা পাঠ করলেন। হুজুরকে ধমকের স্বরে বলেন, শিকদার, তুমি আমাকে এই বিপদের মধ্যে এনে ফেললে। আমি তো ওয়াদা করে ফেলেছি, ওয়াদা ভঙ্গ করলে পরকালে কেড়ে নিবে এই দায়িত্ব। আমার ওয়াদা ভাঙলে আমার ইহকাল এবং পরকাল দুটোই নষ্ট হবে।
তুমি যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাও, মাইক কিনে করো, আশেপাশে যত হাফেজ আছে এবং তাদেরকে তোমাদের বাড়িতে আসতে বলো। এই যে মহাবিপদ। লোকটি বাবার দিকে চেয়ে বললেন, আপনার মেয়ে যে কি বিপদের মধ্যে আছে আপনি কি জানেন? আপনার বংশের তারা শেষ করে দিবে। এবার শুধু বাকি আছেন আপনি এবং আপনার মেয়ে। বাবা, আমি যে ঘটনার সাক্ষী তার সামনে হয়তো হুজুর এই কথাগুলোই নিছক। তাই বাবা হুজুরের কাছে মিনতি করতে লাগলেন, আপনার যা প্রয়োজন আপনি তাই করুন। আপনি শুধু বলুন আমার মেয়েটিকে কিভাবে বাঁচাতে হবে। আমি পাশে থেকে বাবার এমন মিনতি দেখে কান্নায় ভেঙে পড়লাম। এরপর হুজুর আমাদের ইমাম সাহেবের বাড়িতে নিয়ে গেলেন এবং আগে বাড়ি বন্ধ করলেন এবং 4 জন হাফেজ দিয়ে বাড়ির চারপাশে দাগ দিলেন। এরপর হুজুর বাড়ির পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত পাঠ করতে শুরু করলেন। সাবধান করে গেলেন, যাই হোক মৃত্যুর ফেরেশতা না দেখা অবধি অন্য কোনো কারণ ছাড়া তেলাওয়াত বন্ধ করা যাবে না। এ কথা বলে হুজুর আমাদের ভেতরে গিয়ে বসতে বললেন এবং অন্যদের সাথে সাথে কথা বলে আমাদের সাথে এসে বসলেন। বাবাকে বললেন, আমরা মানুষের সেবা করি, তাদের সুস্থ করে আল্লাহ তাআলা এবং তা আমরা করি আয়াত দিয়ে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনারা মুসলিম নন, যার কারণে কোনো আমল আপনাদের উপর প্রভাব ফেলবে না। তবুও আমাদের সাহায্য নিতে হবে। তিনি আমার দিকে তাকিয়ে চেয়ে বলেন, তুমি তোমার বাবাকে সম্পূর্ণ সত্যটা বলছো না কেন? নাকি ইয়াসমিনের জীবনের কোনো মূল্য নেই তোমাদের কাছে? আমি কাঁদতে কাঁদতে ইয়াসমিনের কথা বাবাকে বলি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রাগে বাবা চোখ লাল হয়ে এসেছে। হুজুর বাবাকে শান্ত করে বলেন, অনির্বাণ সাহেব, আপনার মেয়ের উপর রাগ করে লাভ নেই। ইয়াসমিনের জন্যই আপনি আজকে সূর্য দেখতে পাচ্ছেন। বাবা হুজুরের উপর চটে গিয়ে বলল, কি বলছেন আপনি? তার জন্যই এসব। হুজুর বাবাকে না বলে প্রথমে তিনি বলা শুরু করলেন, আপনার দাদু খুব সাহসী একজন মানুষ ছিলেন। তিনি খুব কম সময় সংসার জীবনে দিয়েছেন। জ্ঞান আহরণ ছিল তার নেশা বা পেশা, যার কারণে তিনি সন্ন্যাস নেন। আমাদের ভাষায় তাকে দরবেশ, আর আপনাদের ভাষায় তাকে ঋষি বলা হয়। যেহেতু রাজপুত বা জমিদার পরিবারের একজন, সেহেতু রাজস্বী বলা হয়। তিনি অনেক বছর জঙ্গলে কাটান। তিনি তার সন্ন্যাস ক্ষমতা বলে মানুষ এবং অন্যান্য জগতের উপকার করেন। অন্য জগতের বিষয় বলতে আমাদের জন্য জিন, আপনাদের জন্য অন্য কিছু। তাদের মধ্যে একটি পরিবার ছিল মুসলিম জিন পরিবার। কোনো এক পর্যায়ে তারা আপনার দাদার জন্য কিছু করতে পারে কি না সেটা জিজ্ঞেস করলে আপনার দাদা রাজস্বী সুবর্ণনারায়ণ আপনাদের বংশের 250 বছরের জন্য নিরাপত্তা চান। তার পরিপ্রেক্ষিতে আপনাদের রক্ষা করে আসছিল এই জিনরা, আর আপনার মেয়ে ছিল তার শেষ দায়িত্ব। সে জিন পরিবার মানুষের বহুদিন থেকে রক্ষা করে এসেছে, আর একই কারণে তারা জানে মানুষের ক্ষতি করা যাবে না। যে কারণেই আপনার পরিবারকে সুরক্ষিত রেখেছে এই জিন পরিবার। আপনার মনে হয় মনে আছে যে আপনাদের বাচ্চারের পিছনে একটা জায়গায় আপনার যে চাচা ছিল, আপনার যে বাবার সৎ ভাই, যাকে আমরা খুবই ভালোবাসতেন, সেই আসলে এই কাজটা করেছে। কিছুদিন আগে আপনাদের বাচ্চারের ওখানে একটা সেচ পাম্প হয়,
সে সেচ পাম্পের ওখানে এক তান্ত্রিককে সেখানে আনা হয়। সেই তান্ত্রিক আসার পরে তার সাথে পরামর্শ করে আপনার সেই চাচা, তাকে যাকে আপনারা কাকা বলেন, সেই কাকা এই কাজটি করেছে। অনেকবারই এই কাজটা করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি, কারণ এই জিনগুলো আপনাদের সুরক্ষা দিচ্ছিল, আর আপনার মেয়েই ছিল তাদের শেষ বংশধর। কথা বলেই হুজুর একটু থেমে যান, তারপর আবার বলতে শুরু করেন। প্রথমে আপনার মায়ের উপর তারা কিছু কালা জাদু করে, কিন্তু ওই জিন পরিবার তা নষ্ট করে দেয়। তারপর ইয়াসমিন যখন রাজশাহীতে পড়তে চলে যায়, তখন সেই সময়ে সেই জিনের মেয়েটি অর্থাৎ ইয়াসমিন, সে তার মা বাবার কাছে চলে যায় পড়াশোনার জন্য। সে আরবিতে পড়াশোনা করছিল, যার কারণে তাকে বাধ্য হয়েই এই বাসা ছেড়ে চলে যেতে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সেই তান্ত্রিক তার তন্ত্র বলে জিন প্রেরণ করেন, এবং আপনার মায়ের উপর যখন নিয়ন্ত্রণ আসে, তখন তারা শুরু করেন এক আত্মহতি। আপনার মায়ের দ্বারাই সব কিছু করেন, এবং সেখানেই তার প্রতিশ্রুতি হিসেবে আপনার মায়ের জীবন চলে যায়। একথা শোনার পর বাবা অনেকটাই কেঁদে ফেলেন, যে আমাদের জন্য আমার মার জীবনটা চলে গেল। এরপরে আপনার আর একটা ভুল করেন। সেই ভুলটা হচ্ছে সেই তান্ত্রিককে বাড়িতে আসতে দিয়ে। সেই তান্ত্রিক বাড়িতে আসার পর তারা জিনের সকল কিছু তন্ত্র করে কিছু আত্মহতি জানায় কিছু খারাপ জিনগুলো। এই জিনগুলো ছিল ইয়াসমিনদের চেয়েও শক্তিশালী, আর এদেরকে বশে আনার জন্য ইরান থেকে সেই তান্ত্রিক তার তন্ত্র বলে এক জিনকে আত্মহতি করে আপনাদের বাড়িতে নিয়ে এসে সেখানে আপনার মেয়েকে সাজানো হয়েছিল বলি দেওয়ার জন্য, যার কারণে এত কিছু হচ্ছে। তারপর এসব কিছু বলে ইমাম সাহেব আরবার একটু থেমে যান, তারপরে বলেন, আমি মুসলমান, আপনারা হিন্দু, যার কারণে আমি সব কিছু কাজ করতে পারছি না। তারপর রাত্রিকে বলে, তোমার কাছে থাকা সেই হলুদের কাপড়ের টুকরো দাও। তারপরে বলে, আমার এটা করা ঠিক হচ্ছে না, যার কারণে আমাকে ইহকাল পরকাল দুই কালেই জবাবদিহি করতে হবে, কিন্তু মানুষের জীবন আগে, যার কারণে আমি আপনাকে অদা করেছি, আমি অদার বরখেলাপ করতে পারবো না। কথা বলেই জিনকে সেই কাপড়ের টুকরো নিয়ে একটা মোড়া দিয়ে সেই একটা পানির পাত্রের ভিতর রাখা হয়। সাথে সাথেই ঘরের ভিতর প্রবল ঝড় শুরু হয়। কিছুক্ষণ পর দুটো অবায়ক আসে। আসার পরে তাদেরকে হুকুম করা হয়, আপনি সেই জিনকে ধ্বংস করুন যারা এদেরকে কষ্টে রেখেছে। কিন্তু জিনের সেই পরিবারের দুটো চোখ আমি দেখতে পেয়েছিলাম, চোখগুলো ছিল ছলছল করা, ভেজানো। বলে, আজকে আপনাদের জন্য আমার মেয়েকে জীবন দিতে হয়েছে। তখন বলে, কিভাবে এই জীবনটা দিল? তখন জিনেরা বলতে শুরু করে, যখন সেই দিন আপনাদের বাঁচাতে গিয়েছিল আমার মেয়েটি, তখন সেই সময় তান্ত্রিককে মারার কারণে আমার মেয়েকেও সেখানে মরতে হয়েছিল। আমরা আর আপনাদের কোনো সহযোগিতা করতে চাইনি, কিন্তু আমাদের কথা সবসময় এক থাকে, যার কারণে আজকেও এসেছি আপনাদের সহযোগিতা করার জন্য। এরপরে শুরু হয় জিন ইমাম সাহেবের এক বড় সাধনা। তারপর সেই জিনকে হাজির করা হয়। সে জিন কোনোভাবেই ইয়াসমিনের কাছ থেকে সরতে চাচ্ছিল না। তারপরে সেই জিনগুলো, সেই দুটো জিন সেই জিনকে ধরে ওখানেই জবাই করে। শুধু গোংরানোর শব্দটা পাওয়া যাচ্ছিল, তাছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। এর কারণে একজন মানুষ হয়ে জিনের হত্যা করে সেই জিনগুলো। আর যাওয়ার সময় ইমাম সাহেবকে বলে যায়, এর জন্য আমাকে ইহকাল পরকাল দুই কালেই কষ্ট পেতে হবে। তারপর জিন চলে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক, তারপর আমাকে বাড়িতে পাঠানো হয়। তারপর থেকে আমার স্বাভাবিক জীবন চলে আসে। আমি এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু আজও আমার সেই কথাগুলো মনে পড়ে।
আজও সেই দিনগুলোর কথা মনে পড়ে। তারপর কিছুদিন পরেই আমার মা মারা যায়। তার কিছুদিন পরেই আমি জানতে পারি সেই ইমাম সাহেবও প্যারালাইজড হয়ে মারা গেছে। এভাবেই আমার জীবনে এরকম ঘটনা ঘটেছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের প্রকাশ করার জন্য। যাই হোক, বিশ্বাস করা না বিশ্বাস করা এটা আপনাদের ব্যাপার। আমার কাজ পড়ে শোনানো, আমি সেটাই করলাম। লোকালয় থেকে দূরে, প্রায় শহর থেকে প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরে এক জঙ্গলে এক আদিবাসী গোষ্ঠী বসবাস করত। তাদের লোকমুখে কথা শোনা এক পিশাচের কথা। তারা জঙ্গলের ভাষায় বিভিন্নভাবে এদেরকে রাক্ষসিনীও বলতো। 5 জন বন্ধু মিলে ঠিক করে তারা অ্যাডভেঞ্চার করার জন্য সেই এলাকাটায় যাবে, ঝাউপুর এলাকা। কথা অনুযায়ী ট্রেনে রওনা দেওয়া হয় সেই ঝাউপুর গ্রামে যাওয়ার জন্য। শহর থেকে দূরে হওয়ার কারণে সবাই কিছু বেস ক্যাম্প, তারপর কিছু খাবার, আরও কিছু সরঞ্জাম সব কিছু নিয়ে তৈরি হয়। তারপর কথা অনুযায়ী সবাই যায়, ওখানে যাওয়ার জন্য রওনা দেয়। নন্দিনীর কথা একটু বলে রাখি। নন্দিনী হচ্ছে ক্লাসের ফার্স্ট গার্ল। তার আগে থেকে ভূত প্রেত জিন এগুলো নিয়ে কোনোভাবেই বিশ্বাস ছিল না, বা সে বিশ্বাস করতো না। সে এগুলো মনে করতো একটা অট্টহাসির ঘটনা। আর তার মাঝের মধ্যে একটা কিউরিওসিটি সবসময় কাজ করতো। এই পিশাচকে তারা বিশ্বাস করতো না, জিনকে বিশ্বাস করতো না, ভূতকেও কিন্তু বিশ্বাস করতো না। সে সবসময় এদের সত্যতাটা খোঁজার জন্য অনেক সময় অনেক জায়গায় গিয়েছিল, যার প্রতিশ্রুপ হিসেবে তারা এই এলাকাটা সেট করে। সিলেক্ট করার পরে হয় আর এক ঘটনা। সবাই যাবে, কিন্তু ঋত্বিক যেতে চায় না। অনেক প্রেশার করার পরে ঋত্বিক এক সময় রাজি হয়ে যায় এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য, বা সেই জায়গাটায় যাওয়ার জন্য। ঘটনাটা কতটা সত্য তা নন্দিনী কিছুটা আঁচ করতে পেরেছিল। তারপর সকালবেলা তারা রওনা দেয়। যেতে যেতে প্রায় বিকেল গড়িয়ে ওঠে। বিকেল গড়িয়ে ওঠার পরে ওখানে যখন নামে, নন্দিনী আগে থেকে একজনকে সেট করে রেখেছিল, যার সাথে তার কোনোভাবে যোগাযোগ হয়েছিল। তারপরে সেখানে সেই একজন লোক ছিল, তার নাম ছিল শ্যামল, আর একজন নাম ছিল ব্রোয়া। শ্যামল ব্রোয়া এরা দুজন ছিল ভালো বন্ধু। তাদের মাধ্যমে তারা যারা অ্যাডভেঞ্চার করতে আসতো তারা তাদেরকে সহযোগিতা করতো, রান্নাবান্নার কাজে সহযোগিতা করতো। এর বিনিময়ে তারা কিছু টাকা পেত। এইসব টাকা দিয়েই তাদের ফ্যামিলি চলতো। কথা না বাড়িয়ে এখন আমরা তারপরের ঘটনায় যাই। তারপর সেদিন যখন বিকেল গড়িয়ে যায়, সেই বিকেল গড়িয়ে যাওয়ার সময় তারা ট্রেন থেকে নামে, তাদের সাথে যোগাযোগ করে। তারা তাদের ভাষায় বলে, তোরা আইসুস বেড়া আয়, আমি তোরা যেখানে হাঁকবি আমি তোদেরকে সেইখানে দেখাইয়া আসি। তারপরে 5 জন মিলে ঘাড়ে কিছু ব্যাগ, সব কিছু মিলে তারা একটা গহীন জঙ্গলের ভিতর ঠিক একটা পাহাড়ের পাদদেশে তাদের বেস ক্যাম্পটা তৈরি করে। বেস ক্যাম্পটা তৈরি করার পর তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন হয়তোবা 6টা নাগাদ। এই 6টা নাগাদের পরেই, তারপরে কিছুক্ষণ পরেই তারা ওখানে আসে এবং শ্যামল আর ব্রোয়া এরা দুজন মিলে কিছু কাঠ সংগ্রহ করে দেয় এবং সেখানে কিছু আগুন ঝরানো হয়। সেখানে ফায়ার একটা আগুন লাগানোর জন্য বড় একটা স্পেস খোঁজা হয়। পাথরের কিছু জায়গা উঁচু করে সেখানে আগুন লাগানো হয়। অনেকটা আলো প্লাস ওখানকার কিছু গরম হাওয়াও পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে ভালোই লাগছিল। বেস ক্যাম্পে তারা 5 জন আর শ্যামল আর ব্রোয়া তারা তাদের কাজ করার জন্য তারা একটা পাতিল আনে। সেখানে কিছু মুরগির মাংস রান্না করা হয়। সেই মুরগিগুলো ছিল বন্য মুরগি।
তারা তাদের মাংস রান্না করছিল। এই সময় তারা হঠাৎ করে নন্দিনী বলে ওঠে, এখানে এক পিশাচ আছে, সে মানুষের রক্ত খায় এবং যে ওর কাছে যায়, যাকে সে আহ্বান করে, কেউ যদি তাকে 3 বার ডাকে সে আসে এবং তার জীবন সেখান থেকেই শেষ হয়ে যায়। এরকম কিছু লোকমুখে কিছু কথা আছে। আমি যদিও বা এসব বিশ্বাস করি না, নন্দিনী এসব বলতে বলতে অনেক হাসাহাসি করছিল। এমন একটা সময় নন্দিনী বলে ওঠে, পিশাচ তুই যদি সত্যি থেকে থাকিস তাহলে তুই আমার সামনে আয়। তারপরে পিশাচকে আহ্বান করা হয়। পিশাচ কোথায়, রক্তচোষা পিশাচ, এভাবে অনেকভাবে মজা করা হয়। সেই সময় শ্যামল আর বড়ুয়া দুজন এসে বলে, দিদিমণি এসব আপনি কি কইতাছেন? এই রক্তচোষা পিশাচ কিন্তু কারো জীবন আজ পর্যন্ত বাঁচতে দেয়নি। আপনি এদের হাতে বাঁচতে পারবেন না যদি আপনি এদেরকে ডাহেন। কথা বলে তারা তাদের রান্নাবান্না করে। এমন সময় তার বন্ধুরা সবাই মিলে কিছু মৌজ মাস্তি করার জন্য লাল পানি নীল পানি খাওয়া শুরু করে। ঋত্বিক অনেকটাই ভালো স্বভাবের কারণে সে সব লাল পানি নীল পানি খায় না, তার জন্য অবশ্য জুসের ব্যবস্থা করা ছিল। এমন সময় নন্দিনী সবাইকে বলতে থাকে, এই পিশাচকে আমরা আজকে দেখব, আমরা আজকে নতুন একটা অ্যাডভেঞ্চার করব। এরকম করতে করতে হঠাৎ করে ওই 5 জনের ভেতর আরেক বন্ধু বলে ওঠে, পিশাচ চলে আয়, আমি তোকে দেখতে চাই। তারপরে তারা অনেকক্ষণ ধরে লাল পানি নীল পানি খায়। এরকম করে বলার পরে হঠাৎ শ্যামল আর বড়ুয়া বলে, দিদিমণি আপনাকে রান্না হয়ে গেছে, আমি এখন চলে যাই। একথা বলে তারা সেই জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তারা তাদের কাজে চলে যায়, বলতে পারেন বাসায় চলে যায়। এমন একটা পরিস্থিতিতে তারা ওখানে 5 জন ছিল। ঋত্বিক অবশ্য অনেকটা ভালো স্বভাবের, যার কারণে সে লাল পানি নীল পানি খায় না। এরপরে শুরু হয় আর এক নতুন একটা গল্পের মোড়। এটা কখন ঘটেছিল যার কারণে এটা সবাই প্রস্তুত ছিল না এই ঘটনাটার সাথে। এরপরে একটা অন্য ধরনের একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা বিশ্বাস করেও আবার পারা যায় না, আবার বিশ্বাস করবেন না এটাও কিছুতে মানা যায় না। এমন একটা সিচুয়েশনে পড়ে যায় পুরো টিম, সবাই ভয় পেতেও ছিল। যাই হোক, আমি আগে সেই জঙ্গলের বর্ণনাটা দেই। জঙ্গলটা ছিল এতটাই গহীন যেন রাস্তার এপাশ থেকে ওপাশ ক্লিয়ারভাবে দেখা যায় না। জঙ্গলটা চারোদিক দিয়ে ঘেরা, অন্ধকার কুয়াশাচ্ছন্ন একটা রাত ছিল সেই রাতটা। লোকমুখে আরও কিছু এইসব বিষয়ে আরও খারাপ কিছু ঘটনাও শোনা যায়। যাই হোক, আমরা আরেকটু ঘটনার গভীরে যাই। এই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিন আগেই এখানে শোনা গিয়েছিল, এর আগে কিছু ছেলেপেলে এখানে অ্যাডভেঞ্চার করতে এসে এই পিশাচের খপ্পরে পড়েছিল এবং অনেক গ্রামের মানুষই সে পিশাচকে যেদিন দেখেছে তার পরের দিন সে হয় গলায় ফাঁসি দিয়ে, না হয়তো আত্মহত্যা করে মারা গেছে। এসব ঘটনা আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, তবে আমি যেভাবে শুনেছি আমি সেইভাবেই লিখছি আপনাদেরকে। এখানে তারপরে সেই রক্তচোষা পিশাচের খোঁজ খবর করা হয়। তারা অনেকভাবে আহ্বান করে, রাতে অনেক গান মজা টজা করা হয়। কেউ কেউ আবার ফোনে লুডোও খেলছিল। লুডো খেলতে খেলতে একটা সময় হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে কিসের যেন একটা হাসির শব্দ আসে। তারপর নন্দিনী হঠাৎ উঠে একটু বাইরে যায়, বাইরে গিয়ে কিছু দেখতে পায় না। তারপরে সে অনেকটা মজার ছলে বলে আসে, পিশাচ তুই যদি আমাকে দেখতে পাস তাহলে আমার সামনে আয়, আমি তোকে আহ্বান করছি। আমি তোর কথা শুনে আগে থেকেই তোকে আহ্বান করতে করতে এখানে এসেছি, যদি সাহস থাকে সামনে আয়। একথা বলার পরে আবার সে একটা অট্টহাসি
জোরে জোরে শব্দ হয়। জঙ্গলের পাতাগুলো যেন পায়ের নিচে পড়ে কেমন যেন একটা শব্দ হচ্ছিল। যেখানে পা পড়ছে সেখানে মনে হয় পায়ের পাতাগুলো ভেঙে যাচ্ছে। গোল পাতার পাতা হওয়ার কারণে অনেক বড় বড় পাতা, যার কারণে শব্দটা একটু বেশি। কিছুক্ষণ পরে আবার ওই একই রকম একটা অট্টহাসি। এবার হাসিটা ধীরে ধীরে যেন সামনের দিকে আসছে, এতটাই সামনে যে বলাটাই খুব মুশকিল হয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সে হাসিটা যখন কাছাকাছি আসছে, তখন হঠাৎ নন্দিনীর ভিতরে কিসের যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। নন্দিনীকে আমি জিজ্ঞেস করলাম, তুই কোথায় যাস? নন্দিনী কিছু না বলে যেন শব্দটা যেদিকে হচ্ছে সেদিকেই যাচ্ছে। আমরা 2-3 জন মিলে তাকে ধরতে গেলাম। সে আমাদের হাতটা ছাড়িয়ে নিয়ে আবার যাওয়া শুরু করলো। তারপর কয়েকজন মিলে তাকে এক প্রকার জোর করেই আমরা নিয়ে আসলাম আমাদের বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে সে কিছুক্ষণ থাকার পর স্বাভাবিক হলো। সে বলল, আমি ওইদিকে কেন যাচ্ছিলাম, তোরা কি কিছু জানিস? আমরা বললাম না। হঠাৎ ওই শব্দটা যেন বেস ক্যাম্পের বাহিরেই থেকে একটা শব্দ আসে, তোরা আমাকে ডেকেছিস, আমি তোদের আহ্বানের অপেক্ষায় ছিলাম, এখন হবে সব বাস্তব ঘটনা। এ কথা বলেই যেন একটা খিলখিলিয়ে হাসি দিয়ে শব্দটা কোথায় যেন মিলিয়ে যায়, আর দেখা যাচ্ছিল না বা বোঝাও যাচ্ছিল না। আমরা কোনো অবায়কও দেখি নাই, বা কোনো রক্ত, বা কোনো লাল চোখ, বা কালো আবহাওয়া, বা সাদা কোনো জামা পরা কোনো কিছু দেখি নাই। কিন্তু শব্দটা কোথায় থেকে আসছে আমরা ঠিক কেউ বুঝতে পারলাম না। হঠাৎ আমাদের কাছ থেকে দেখি নন্দিনী নেই। তারপর আমরা সে নন্দীকে খোঁজার জন্য এদিক ওদিক তাকাই, দেখি নন্দিনী জঙ্গলের ভিতর অনেকটা অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে। আমরা তার দিকে দৌড়ে গিয়ে যখন তাকে ধরতে ধরি, সে অনেকটা শক্তি দিয়ে আমাদেরকে এমনভাবে ছুঁড়ে মারে আমরা যেন ছিটকে যাচ্ছিলাম না। অনেকটাই ওই সিনেমার মতো, যেন আমরা তাকে ধরছি, সে আমাকে যেন হাত দিয়ে আঘাত করে উড়ে উড়ে অন্য জায়গায় ছিটকে ফেলে দিচ্ছে। তারপর হঠাৎ নন্দিনী কোথায় যেন হারিয়ে যায়। তারপর আমরা সেই শ্যামলার ব্রোর কথা মনে পড়ে। শ্যামল ব্রা বলেছিল এখানে এই রক্তচোষা পিশাচকে আহ্বান করা যাবে না, আর আহ্বান করলে তাদের জীবন আর জীবন থাকে না। এই ঘটনা বারবার মনে হচ্ছিল আমাদের। ঋত্বিক অনেকটাই ভোলা ভালা থাকলেও সে আসলে এগুলোতে বিশ্বাস করত, এবং সে নিজেও ধর্মের প্রতি অনুগত ছিল। তারপর তারা তার নন্দিনী বন্ধুকে খুঁজতে যাবে, এই সাহসটাও পাচ্ছিল না। আবার তাকে যে রেখে যাবে এখানে, সে সাহসটাও পাচ্ছিল না। তারপর তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে জঙ্গলের ভিতরে যাওয়ার একটা প্রস্তুতি নেয়। সবারই কাছে হাতে কিছু লাইট। হঠাৎ করেই যেন একটু জঙ্গলের ভিতরে যাওয়ার পর কোথায় যেন লাইটগুলো আর জ্বলছে না, কোনোভাবেই কাজ করছে না। তারপর তারা একে অন্যের হাত ধরে ধরে রাস্তার সোজা বুঝে বুঝে আর নন্দিনীকে ডাকতে থাকে। হঠাৎ কোনো শব্দ না পেয়ে তারা জঙ্গলের অনেক ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা একটা গাছ দেখতে পায়, মনে হয় বট গাছ। গাছটার সামনের দিকটা ছিল পোড়া, আর তার সামনেই একটা অদ্ভুত বস্তু দেখে, যেটা দেখার কোনোভাবেই তারা প্রস্তুত ছিল না দেখার জন্য। এমন একটা সময়ে তারা দেখতে পায় একটা কঙ্কালের মতো কিছু, শরীরে তার একটা চাদরের মতো কিছু মোড়ানো আছে। মুখ থেকে মাংসগুলো ধীরে ধীরে খসে খসে পড়ছে। চোখগুলো তার ভিতরে নেই, কিন্তু তার যে কঙ্কালটা যেটুকু আছে, পা যেটুকু দেখা যাচ্ছে, সেই জায়গাতে যেন আগুন দাউ দাউ করে জ্বলছে। এমন একটা সময়
সেই কঙ্কাল থেকে আবার সেই জোরে জোরে অট্টহাসি আসে। এবার তারা চারজন একে অন্যকে জড়িয়ে ধরে তারা বিভিন্নভাবে, যারা কখনো খোদার নাম বা ভগবানের নাম নেয়নি তারাও নেওয়া শুরু করে। সবাই অনেকটা ভয় পেয়ে যায়, আর নন্দিনীকে খোঁজার চিন্তাভাবনা তারা বাদ দিয়ে নিজের জীবন বাঁচানোর চিন্তাভাবনা করে। কিন্তু সেই সময় ঋত্বিক আসলে চিন্তাভাবনা করে, না, তাকে যে কোনোভাবেই হোক নন্দিনীকে উদ্ধার করতে হবে। তারপর তারা সবাই মিলে ওখানেই আলোচনা করে, কিন্তু তার কিছুক্ষণ পরে তারা আর ওখানে কিছু দেখতে পায় না। তারপর তারা ওই গাছটার চারপাশে খুঁজতে থাকে। প্রথমে তারা নিচের দিকে তাকিয়ে দেখে কিছুই সেখানে নেই। তারপর ঋত্বিক যখন আকাশের দিকে তাকায় তখন দেখতে পায় তার বান্ধবী নন্দিনীর ওই চেহারাটা এতটাই বিকট যা দেখে সবাই আটকে ওঠে। নন্দিনী ঝুলছে একটা দড়ির সাথে, হাতগুলো উপরে যেন বাঁধা, আর নিচের পা থেকে তার মাংসের তেল পড়ে যাচ্ছে। মুখের জিহ্বাটা অনেকটা বেরিয়ে এসেছে, গালগুলো ঝুলে ঝুলে পড়ছে, কেউ যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতভাবেই খারাপভাবে পুড়িয়ে দিয়েছে যে তার পুরো শরীর থেকে তার শরীরের তেলগুলো পড়ছে, আর তেল থেকে রক্ত না, তেল থেকে যে রসগুলো পড়ছে সেগুলোতে ফোঁটায় ফোঁটায় আগুনের মতো পড়ে যাচ্ছে। তারপর ওখান থেকেই একটা আওয়াজ আসে, তোরা আমাকে আহ্বান করেছিস। তারপর একটা বিকট হাসি, তারপর আবার একটা শব্দ, তোদের যারা আমাকে আহ্বান করেছিস তাদেরকে আমি এখানে বেঁচে ফিরতে দেব না। তোদের মৃত্যু অনিবার্য, তোদেরকে মরতেই হবে, না হলে যে আমি শান্তি পাবো না। তারপর ওই নন্দিনীর চেহারা থেকে একটা আদো আদো ভাষায় তারা বলে ওঠে, আমরা মনে হয় একে ডাকাটা ভুল করেছি, তোরা এখান থেকে চলে যা, আমি হয়তো আর বাঁচবো না, আমার জীবন এখানেই শেষ হবে, তোরা চলে যা এখান থেকে, চলে যা। তারপরে ঋত্বিক চিন্তা ভাবনা করে এখান থেকে আর থাকবে না, সে পালিয়ে যাবে। তারপর তারা চারজন একসাথে একদিকে দৌড়ানো শুরু করে। এমন একটা সময়ে যে গাছটার নিচে তারা দাঁড়িয়েছিল সেই গাছটার ডালপালাগুলো যেন তাদের কারো পা কারো হাত এমনভাবে পেঁচিয়ে ধরে, আর পেঁচিয়ে ধরার কারণে তারা আর কোথাও যেন নড়তে পারছিল না। তখন আনুমানিক রাতটা 2:30 থেকে 2:40 বা 50 হবে। এরপর সেই গাছটা তাদের গাছের দিকে টানতে থাকে, সে কাণ্ডগুলো অনেকটাই শিকলের মতো তাদেরকে জড়িয়ে ধরে সামনের দিকে টানতে থাকে। আর তারা সেই সময় তারা কেউ ভগবানকে কেউ আল্লাহকে ডাকতে থাকে। এমন একটা সময় তাদের মনে হয় মৃত্যু অনিবার্য, সবাই সবার তাদের মৃত্যুটা মনে হয় এখন স্বীকার করেই নিতে হবে। এমন একটা পরিস্থিতি চলে আসে, কেউ আর কিছু বলতে পারে না। এরপর ধীরে ধীরে গাছের ডালপালাগুলো তাদের কাছে ধীরে 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 টানতে থাকে, আর একটা সেই বিকট হাসিটা এতটাই জোরে জোরে হচ্ছিল যা বলাই বড় মুশকিল। এমন একটা সময় আকাশে হঠাৎ করেই কিছু মেঘের গর্জন আসে। গর্জনটা এত জোরে আসে সব কিছু আলোকিত করে দেয়। জোরে জোরে আকাশের ডাক হচ্ছে, আর যেন সেই গর্জনটা সেই গাছটার কাছে এসে পড়ছে। হঠাৎ করে একটা বিকট একটা আলোর রোশনি এসে পড়ে সেই গাছটার উপরে।
গাছটার উপরে পড়তেই জোরে একটা কান্নার শব্দ হয়। আর কান্নার শব্দ হওয়ার সাথে সাথেই সেখানকার ডালপালাগুলো নিজেকে গুটিয়ে নিতে থাকে। এমন একটা পরিস্থিতি, তারা চারজন এত জোরে ওখান থেকে একটা দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে যায়। তারপর তারা তাদের বেস ক্যাম্প আর খুঁজে পায় না। এমন একটা পরিস্থিতিতে তারা দিক বিদিক ভুলে হঠাৎ করে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়, চারজন একসাথে। আর একটা গন্ধ ছিল, সেই গন্ধটা সহ্য না করতে পেরেই তারা ওখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে তারা যখন চোখ খোলে তখন তারা দেখে তাদের চোখের সামনে 10 থেকে 15টা মাথা তাদেরকে জাগানোর চেষ্টা করছে। তারা অনেকটা অবাক হয়ে উঠে বসে পড়ে। ঋত্বিক তো অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সে উঠে বসেই সে অনেক চিল্লাতে শুরু করে। তখন শ্যামল আর বড়ুয়া তাকে বলে, এই বেড়া, এত চিল্লাস কেন? আর তোর সাথে ওই দিদিমণিটা কই? তারপরে তারা তাদের কথাগুলো মনে করতে পারছিল না। কিছুক্ষণ পর যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায় তখন তারা বলে, নন্দিনীকে সেই পিশাচটা নিয়ে গেছে। এমন কথা বলতেই যেন আকাশ থেকে কোনো কিছু পড়ল। শ্যামল আর বড়ুয়া থমকে ওঠে, বলে, দিদিমণিরে ওই ডাকিনী নিয়ে গেছে, তোমরা কি দেখছো? তারপরে ঋত্বিক বলে, হ্যাঁ আমি দেখেছি। তারপরে সেখানকার এইসব ঘটনা ঘটার পরে তারা আবার দিনের বেলায় সেই শ্যামল বড়ুয়া এবং তার আদিবাসীদের নিয়ে সেই জঙ্গলে আবার খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে যখন তারা কিছুই পাচ্ছিল না, তখন কিছু দূর যাওয়ার পরে সেই গাছটা আবার তারা দেখতে পায়। বলে, এখানেই আমি দেখেছিলাম তাকে। শ্যামল কয়, আপনারা এইখানে দেখছেন? তখন ঋত্বিক বলে, হ্যাঁ এখানেই দেখেছি। তারপর ওই আদিবাসীগুলো সবাই পিছনের দিকে যেতে থাকে। তারপর আদিবাসীরা বলে, এখানে আর থাকা যাবে না, আপনারাও চলেন। একথা বলে তারা বলে এক প্রকার জোর করেই তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা এখন তার বন্ধুকে খুঁজতে হবে, এজন্য তারা সেখানে কিছু পুলিশ কল করে। তারপরে তাদের পরিবারকে জানানো হয়, নন্দিনীর পরিবারকেও জানানো হয়। নন্দিনীর পরিবারও অনেকটা চাপে পড়ে এই ঘটনাটা শোনার পরে সাথে সাথে চলে আসে ওখানে। তারপরে অদ্ভুত একটা ঘটনা, এখানে যখন তারা পুলিশকে জানায়, সেই থানাতে গিয়ে একটা অভিযোগ করে, মিসিং ডায়েরি করে, তখন পুলিশেরাও অনেকটা আটকে যায়। বলে, ওখানে যারা যায় আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তার মতো আপনার বান্ধবীরাও কখনো ফিরে আসবে না। একথা বলার পর ঋত্বিক অনেকটা প্রশাসনের ভয় দেখিয়ে ভালো কিছু বলে তাদের কিছু দুর্বল পয়েন্টগুলো ধরে বলে দেয়। তারপরে অনেকটা বাধ্য হয়ে একজন ফরেস্ট অফিসার সহ আরও কিছু লোকজন সহ এবং আদিবাসীরাও অনেকটা সহযোগিতা করে তাদেরকে। এখানে নন্দিনীর পরিবারও ছিল। নন্দিনীর পরিবারেরা সবাই মিলে ওই জঙ্গলে তন্ন তন্ন করে খোঁজে। সেই গাছটার কাছে যখন ফরেস্ট অফিসার সহ কনস্টেবল আরও 2-1জন পুলিশ যখন যায়, তখন তারাও বিষয়টা অনেকটা ভীতিকরভাবে দেখে। কোথাও কোনো দাগ নেই, কোনো নিশানা নেই, শুধু সেই গাছটার সামনে কিছু পায়ের দাগ পাওয়া যায়। আর এই দাগগুলো থেকে বোঝা যায় কেউ না কেউ এখানে এসেছিল। যে ডালটাতে নন্দিনীকে ঝুলতে দেখা গিয়েছিল, সে ডালটাও আর সেই জায়গায় আর নেই, মনে ডালটা অন্য দিক পরিবর্তন করেছে। তারপরে সেখানে দেখানো হয় সব কিছু, কিন্তু গাছটায় কোনো কিছু দেখা যায় না, শুধু গাছের গোড়ায় কিছু রক্ত দেখা যায়। এরপরে অনেকটাই হতাশ হয়ে তারা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর জঙ্গলের সেই আদিগোষ্ঠীর শ্যামল বড়ুয়ার
মোড়লের কাছে যায়। মোড়লের কাছে যাওয়ার পরে তারা এই ঘটনা সম্পর্কে জানতে চায়। এরপর মোড়ল বড়ুয়ার কাছে যাওয়ার জন্য অনেকভাবেই তারা সেই মোড়লের কাছে যাওয়ার চেষ্টা করে। মোড়ল ছিল একদম ১০০ থেকে ১১০ বছর বয়সী একটা বৃদ্ধ। শরীরটা যেন বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর করে কোনো রকম কুঁজো হয়ে হাঁটতে পারে, আর সাথে থাকে একটা হুঁকো। এই হুঁকোটা দিয়ে সে মাঝে মাঝে একটু টান দিয়ে ধুমো বার করে আর কাশতে থাকে। তারপরে সেই তারা বন্ধু মিলে, ঋত্বিক সহ সবাই মিলে এই বিষয়টা জানতে চায় আসলে কি এমন হয়েছিল যার কারণে এখানে পিশাচ দেখা যায়, আগে থেকে কি এগুলো ছিল। তারপর মোড়ল অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই সে তার রুমে যায় কিছু না বলে। তারপরে শ্যামলের অনেক জোরাজুরিতে ঘটনাটা বলতে সে স্বীকৃতি জানায়। তারপর হাতে থাকা সেই হুঁকো দিয়ে দুটো টান মারে আর জোরে জোরে করে কাশতে থাকে। কাশার পরে বলতে চায়, তোরা তাহলে শুনবি বেডা এই ঘটনাটা। যাই হোক, আমি তাদের ভাষায় লিখতে পারছি না, যার পরে আমি আমার লিখিত ভাষায় এসব লিখে দিচ্ছি, সাধু ভাষায়। সেখানকে তা জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন সেই মোড়ল বলে, আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। আমি তখন অনেক ছোট ছিলাম। আমার বাবা ছিল এই অঞ্চলের মোড়ল, সেই সব কিছু করতো। কিন্তু একদিন আমাদের এলাকায় একটা মেয়ে আসে। সে মেয়েটার চেহারা ছিল অনেকটা শ্যাম বর্ণের, গাগুলো ছিল কালো, কিন্তু তার মুখের আকৃতিটা এতটাই সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। সে কোথায় থেকে এসেছিল আসলে তো জানতো না, শুধু জানতো আমার বাবা সেই মোড়ল। আমার বাবার তাকে একটা এই এলাকার ভিতরে থাকতে দেয়। এলাকার অনেক লোকই তার উপর অনেকভাবে কুনজর দিচ্ছিল। তার পা যেন একদম কালো ছিল, পুরো শরীর কালো থাকা সত্ত্বেও তার চেহারার ভিতরে একটা আলাদা মাধুর্য ছিল। কোনো একটা পুরুষ দেখলেই তার উপর লোভে পড়ে যাবে, এইরকম একটা পরিস্থিতি ছিল। তারপর একদিন সে দেখতে পায় যে সেই মেয়েটি একটা গাছের নিচে গিয়ে কি যেন জব করছে। জব করার পর সে আবার বাসায় আসে। এভাবে এলাকার অনেক লোকেই তাকে দেখতে পায় ওই গাছটার নিচে কি যেন একটু সাধনা বা জব করার মতো। জব বলতে কিছু মন্ত্র পাঠ করে সেই গাছের নিচে গিয়ে। এলাকার অনেক ছেলে মানুষই তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে। সবাই তাকে মনে মনে চাচ্ছিল। এতে এলাকার প্রতিটা মহিলা মানুষ সেই মেয়েটিকে সহ্য করতে পারছিল না। কেউ তাকে দেখতেও পাচ্ছিল না, এতটাই ভাবে খারাপভাবে নিচ্ছিল যেন এলাকার সব ছেলে মানুষকে সে একাই গ্রাস করে ফেলেছে। এরপর কিছুদিন পরে দেখা যায় এলাকার লোক মারা গেছে। সেই লোকগুলো মারা যখন যায় তাদের শরীর থেকে যেন রক্ত শুষে শুষে নেওয়া হয়েছে। তাদের যে মৃত্যু শরীরগুলো পাওয়া যায় সেই শরীরগুলোতে কোনো রক্ত ছিল না, মুখগুলো ছিল ফ্যাকাশে। মনে হয় শরীরের সব রক্ত বের করে নিলে মানুষের যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছে। কেউ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারা যায়, কেউ জঙ্গলের ভিতরে মারা যায়, কেউ গাছে কোনো কাজ করলে মারা যায়, কেউ আবার অসুস্থ হয়ে মারা যায়। সব মারা যাওয়ার পিছনেই একটাই কারণ দেখা যায়, তাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তাদের শরীরে রক্ত নেই। আবার কিছু কিছু মহিলা সেই শ্যামা সুন্দরীকে নিয়ে অনেক কিছু বিভ্রান্ত ছড়াতে থাকে, বিভিন্ন কূটনীতিক কাজ এসব বিষয়ে ছড়াতে থাকে। ছড়াতে ছড়াতে একদিন এর বিষয়ে অনেক বাজে কিছু বলে ফেলে। একদিন দেখা যায় তার কিছু মহিলা মানুষ তাকে দেখতে পাচ্ছে সে এইসব জব করছে। এমন সময়ে কিছু মহিলা মানুষ তাকে গিয়ে বলে
যে তুমি এইসব কি করছো, তখন সে অনেকটা রাগান্বিত হয়ে উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এতেই বাজে বিতর্কিতাটা। কিন্তু এই মৃত্যুর পিছনে তার কি কোনো কারণ আছে, এই বিষয়টা এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এলাকার যেসব মেয়ে মানুষ বা মহিলা মানুষ আছে, সবাই এই শ্যামা সুন্দরীর উপর দোষারোপ করতে থাকে। কিছুদিন পরে এই বিষয়টা আরও বেশি হতে থাকে, যার কারণে সবাই এই মেয়েটার উপরে বেশি বেশি দোষ দিতে থাকে। আদতেও এই মেয়েটার কোনো দোষ আছে কি না, এটা এখনও কিন্তু সুনিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই সন্দেহ করত এই মৃত্যুর পিছনে এই মেয়ের কোনো না কোনোভাবে হাত আছে। এরপরে অনেক দিন সময় কেটে যায়। একটা সময় এই বিষয়গুলো